আইন হলো 1973 সালে, সংশোধন হলো 2009 সালে, আর জুলাই গণ অভ্যুত্থানের অপরাধগুলো হলো 2024 সালে। অতএব 2024 সালের ঘটনাটাকে যদি মানবতা বিরোধী অপরাধ হয়, তাহলে 2024-এর ঘটনার বিচার 1973 সালের আইনে করতে তো কোনো বাধা বা প্রশ্নই আসা উচিত না। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটি সম্বন্ধে মানুষের ধারণা রয়েছে, বাট অনেকেরই অনেক রকমের প্রশ্নও রয়েছে এটি নিয়ে, যে আসলে এটি কিভাবে কাজ করে, কবে থেকে প্রতিষ্ঠিত হলো। তো আমরা যেটি যে মোটা দাগে জানি যে 1971-এর যে যুদ্ধ, আমাদের স্বাধীনতার যুদ্ধ, এর পরে 1973 সালে 72 সালে এটি করার উদ্যোগ নেওয়া হয়, 73 সালে এটি আন্তর্জাতিক অপরাধ আইন প্রতিষ্ঠা পায়। তো এটি আসলে কি ছিল বিষয়, এটি কি নিয়ে কাজ করতো, কেন এটি করা হয়েছিল, মূলত সেটা আসলে কেন করা হয়েছিল? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নাগরিক টিভির সকল দর্শককে। আমার ট্রাইব্যুনালে 2024 সালের 5 সেপ্টেম্বর প্রসিকিউটর হিসাবে যোগদান সুযোগ হয়েছে। ঠিক তার আগে, তার মানে 4 সেপ্টেম্বর পর্যন্ত আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন ডিফেন্স কাউন্সিল, তার মানে আসামি পক্ষের আইনজীবী ছিলাম সিন্স 2010। তার মানে ট্রাইব্যুনাল এস্টাবলিশডের প্রথম থেকে আমার প্রসিকিউটর হওয়ার আগের দিন পর্যন্ত আমি আসামি পক্ষের আইনজীবী ছিলাম, আর তারপরে এখন প্রসিকিউটর আছি। অর্থাৎ দুটি পার্টি আমার দেখার সুযোগ হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, এটি 1973 সালেই প্রতিষ্ঠিত করা হয়, মানে পাশ করা হয় আর কি। তারপরে এই আইনটি আসলে আর কার্যকর হয়নি। এটি পাশ করার কিছুদিন পরেই এটি রিপিল হয়ে যায়। তার মানে এই আইনের অধীন যে কার্যক্রম, মানে ট্রাইব্যুনাল গঠন, বিচার করা, শাস্তি দেওয়া, এ জাতীয় কোনো কার্যক্রমে এই আইনটি আর গেল না। ওই সময় কি এই আইনের অধীনে কোনো বিচার কার্য হয়নি? ট্রাইব্যুনাল গঠিতই হয়নি, আচ্ছা, বিচার কার্য বা তদন্তই শুরু হওয়ার সুযোগ হয়নি। আচ্ছা আচ্ছা। প্রথম এই আইনটির অধীনে বিচার কার্য বা তদন্ত শুরু হলো 2010 সালের 25 মার্চ। ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর ট্রাইব্যুনাল গঠন হলো। এই ট্রাইব্যুনালটা 73 সালের পরে যখন রিপিল করা হলো, 2009 সালে সাবেক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই ট্রাইব্যুনালটার একটা ম্যাসিভ, এই আইনটার একটা ম্যাসিভ চেঞ্জ করলেন, করে ট্রাইব্যুনাল গঠন করলেন। আসলে দেখবেন যে 71 সালে স্বাধীনতা যুদ্ধ হলো, হওয়ার পরে দুটি আইন হলো এই স্বাধীনতা যুদ্ধের ঘটনার বিচারের জন্য। একটি হলো কোলাবরেটরস অর্ডার 1972, তার মানে আমরা যেটাকে বলি দালাল আইন 1972। এই আইন করে সারা দেশের রাজাকার, আলবদর, আলশামস বা স্বাধীনতা বিরোধীদের বিচার শুরু হলো। প্রায় 1 লক্ষ এই রাজাকার বা স্বাধীনতা বিরোধীদের বিচার কার্যক্রম শুরু হলো। বেশ অনেকজনের শাস্তি হলো, অনেকজন খালাস পেলেন। একটা পর্যায়ে গিয়ে তৎকালীন গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলেন যে এই মামলাটা আসলে আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তার বিভিন্ন কারণ ছিল, আমরা সেদিকে না যাই। তারপরে এই আইনটা রিপিল করে ফেলা হলো এবং 4টি অপরাধ বাদে আর সকল অপরাধের জন্য সবাইকে খালাস করে দেওয়া হলো। খালাস মানে দায় মুক্তি দিয়ে দেওয়া হলো, মানে ক্ষমা, সাধারণ ক্ষমা। আর 1973 সালের আইনের অধীন কিছুই হলো না। আমরা এই ট্রাইব্যুনালে যখন 2010 সালে পুনর্গঠিত হলো বা গঠিত হলো, আমরা তখন পার্লামেন্টের ডিবেট আমরা হাতে পেয়েছিলাম ডিফেন্সের পক্ষ থেকে, যে কি উদ্দেশ্যে আইনটি তৈরি করা হয়েছিল। তখন আমরা দেখতে পেয়েছি যে তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সাহেব, উনার যে বক্তব্যগুলো, তাতে দেখতে পেয়েছি যে আমরা মূলত 1973 সালের আইনটি করা হয়েছিল পাকিস্তানি আর্মিদের বিচার করার জন্য, আর বাঙালিদের বিচার করার জন্য তৈরি হয়েছিল দালাল আইন। 2009 সালে এসে আওয়ামী লীগ এই আইনটিকে সাধারণ মানুষ বা বাঙালিদের বিচার করার জন্য ম্যাসিভ চেঞ্জ করলেন, করে এখানে সাধারণ মানুষের বিচার করার জন্য যে সকল ধারা সংযোজন করা দরকার সেগুলো সংযোজিত করলেন, করে বিচার শুরু করলেন। এবং আপনারা দেখতে পেয়েছেন যে বেশ কয়েকটি বিচার করেছে, 56টি রায় হয়েছে আওয়ামী লীগের পিরিয়ডে। তার মধ্যে 6 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, 11 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর রায় হয়েছে, রায় প্রায় 2 শতাধিক মানুষকে এখানে দণ্ড প্রদান করা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার। এরপরে আমরা 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ট্রাইব্যুনালটা তখন অগঠিত ছিল, কিন্তু এই সরকার এসে ট্রাইব্যুনাল ভেঙে দেয়নি। এটা অটোমেটিক্যালি এই ট্রাইব্যুনালের একজন জাজ রিটায়ার করেছিলেন, একজন জাজ পদত্যাগ করেছিলেন, আর একজন জাজ হাইকোর্টে ফিরে গিয়েছিলেন, মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন
বর্তমান সরকার এই ট্রাইব্যুনালটাকে আবারও পুনর্গঠন করে। এই এখনকার যে অন্তর্বর্তী সরকার, হ্যাঁ, এই অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করলো এই উদ্দেশ্যে যে এই আইনের 1973 সালের আইনের 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে এই আইন বিচার করতে পারবে এই আইন গঠন হওয়ার পূর্বের এবং পরের যে কোনো ধরনের অপরাধের, যেটি মানবতা বিরোধী অপরাধ হতে হবে। শুধু যে 71-এর যুদ্ধের অপরাধ হতে হবে বা এরকম নির্দিষ্ট না, ইভেন এটা কিন্তু সংশোধন করে না, এটি 73 সালের আইনেও এটা বলা ছিল যে, কারণ ঘটনা ঘটলো 1971 সালে, আইন হলো 73 সালে, তদন্ত শুরু হলো 2010 সালে, বিচার হলো 2013 সালে। আচ্ছা, অতএব আইন গঠনের পূর্বের বিচার এই আইন করলো। আর আমাদের দেশে প্রচলিত আইনে আইন গঠনের পরে বিচার করার ব্যাপারে কোনো প্রশ্নই থাকে না, যে আগে আইন হয় পরে বিচার হয়। তো আইন হলো 1973 সালে, সংশোধন হলো 2009 সালে, আর জুলাই গণ অভ্যুত্থানের অপরাধগুলো হলো 2024 সালে। অতএব 2024 সালের ঘটনাটাকে যদি মানবতা বিরোধী অপরাধ হয়, মানবতা বিরোধী অপরাধ কিনা আমি সে ডিবেটে পরে আসছি, যদি মানবতা বিরোধী অপরাধ হয় তাহলে 2024-এর ঘটনার বিচার 1973 সালের আইনে করতে তো কোনো বাধা বা প্রশ্নই আসা উচিত না। সেটি এখন হচ্ছে। এখন আসেন যে কেন একটি অপরাধ সাধারণ আইনে হয়, আবার সেই অপরাধটি মানবতা বিরোধী অপরাধের অধীন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে হয়। এটি সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমি যেটা বলি সেটা হলো, আমাদের দণ্ডবিধির 302 ধারায় খুনের অপরাধের বিচার করার ব্যবস্থা আছে, শাস্তি আছে। খুনটা কি? একটি নির্দিষ্ট অপরাধ একটি নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে করে তার ব্যক্তিগত একটু স্বার্থ হাসিল করার জন্য, একটা ব্যক্তিগত কারণে। এটি হলো একটা সাধারণ অপরাধ। এই ঘটনাটা কখন মানবতা বিরোধী অপরাধ হয়ে যাবে? যখন এই ঘটনাটা একবার ঘটবে না। সাধারণ অপরাধ একবারই হয়, আচ্ছা, তারপরে যেটা হবে সেটার সাথে ওই আগের অপরাধের মিল থাকে না, এটা আলাদা কারণে, আলাদা ঘটনা। কিন্তু একটি অপরাধ একবার সংঘটিত হলো, তারপর এটি ছড়িয়ে গেল, যেটাকে আমরা আইনের ভাষায় বলি ওয়াইড স্প্রেড হয়ে যাওয়া। একই কারণে বারবার হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, এক জায়গায় সংঘটিত হয়ে ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। যিনি হত্যা করছেন এবং যাকে হত্যা করছেন সে দুইজনের পরিচয় হয়ে যাচ্ছে সেম। মানে ঢাকায় দুটি পার্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঢাকায় যিনি অপরাধ করছেন এবং খুলনায় যিনি অপরাধ করছেন দুজনেরই একই পরিচয়। আচ্ছা আচ্ছা। যশোরে বা চট্টগ্রামে যিনি অপরাধ করছেন সকলেরই একই পরিচয়। সবাই পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অথবা আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। যাদেরকে হত্যা করছেন তারাও সবাই একই পরিচয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, সমর্থক অথবা বিরোধী দলীয় নেতাকর্মী। দেখেন আপনি, খুলনাতে যে অপরাধটা হয়েছে, চট্টগ্রামে যে অপরাধটা হয়েছে, রংপুরে যে অপরাধটা হয়েছে, ঢাকায় যে অপরাধটা হয়েছে, এজন্যই এটি মানবতা বিরোধী অপরাধ। আচ্ছা, এইভাবেই ব্যাখ্যা রয়েছে। এটি হলো আইনের ব্যাখ্যা, যে একটি অপরাধ সাধারণ অপরাধ মানবতা বিরোধী অপরাধে টার্ন করে কখন? যখন এই ঘটনাটা ওয়াইড স্প্রেডলি হয়, আর একটা হলো সিস্টেম্যাটিক্যালি হয়। সিস্টেম্যাটিক্যালি মানে হলো যে একই উদ্দেশ্যে সবাইকে হত্যা করতে হবে। আচ্ছা, এই কারণেই এই বিচারটা, এই 24 জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচারটা মানবতা বিরোধী অপরাধ, এবং সে কারণেই সেটিকে সাধারণ বিচার না হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে বিচারটা হচ্ছে। কিন্তু আমরা যেটি জানতাম, সবাই যেটি বলতো যে যুদ্ধ অপরাধের বিচার, জি আসলে যুদ্ধ অপরাধের বিচার বলতে কি বোঝায়? আচ্ছা, আমাদের আইনে 5 ধরনের অপরাধের বিচার করা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। প্রথম হলো মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে আমরা বলি এটা হলো যে ক্রাইম অফ দি ক্রাইমস, মানে পৃথিবীর শ্রেষ্ঠতম অপরাধ, সকল অপরাধের শ্রেষ্ঠ অপরাধ। 2 নম্বর বিচার করা যায় হলো ওয়ার ক্রাইমস, মানে যুদ্ধ অপরাধ। তার মানে মানবতা বিরোধী অপরাধ আর যুদ্ধ অপরাধ আলাদা। একটি হলো কোনো যুদ্ধের প্রয়োজন নাই, একটি সিভিল বা পিস টাইমে, শান্তি সময়ে যদি কোনো পারপিট্রেটরস মানে অপরাধী কোনো সিভিলিয়ানকে, কোনো সাধারণ জনগণের উপরে নির্দিষ্ট একটি কারণে এই হত্যাযজ্ঞ চালায়, তখন এটি মানবতা বিরোধী অপরাধ। আর এই ঘটনাটাই যখন ওয়ার টাইমে হবে, যুদ্ধ সময়ে হবে, এবং যারা করবে তারাও যুদ্ধের একটি পক্ষ, তার মানে আর্মি হতে পারে বা সশস্ত্র বাহিনী, যাদের বিরুদ্ধে করবে তারাও সশস্ত্র বাহিনী হতে হবে, আচ্ছা, তখন এটা ওয়ার ক্রাইমস হয়ে যাবে। তার মানে যুদ্ধ অপরাধ যেটা আমরা ধরছি বা যুদ্ধ অপরাধের বিচার যেটা ধরছি সেটি হচ্ছে পাকিস্তান আর্মি যখন এই দেশের আর্মি অথবা ইন্ডিয়ান আর্মিদের সাথে যেটা হয়েছে,
ওটা হচ্ছে যুদ্ধ অপরাধের আওতায় পড়বে। কিন্তু ওই মুক্তিযোদ্ধার সময়ে যদি পাকিস্তানি আর্মি এসে মুক্তিযোদ্ধাকে হত্যা না করে একজন সিভিলিয়ানকে হত্যা করে, তখন এটা মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী থার্ড নাম্বার অপরাধ হলো ক্রাইমস এগেইনস্ট পিস, একটা শান্তির বিরুদ্ধে অপরাধ। শান্তির বিরুদ্ধে আরেকটি অপরাধ এখানে আছে, সেটা হলো যে অফেন্স আন্ডার ইন্টারন্যাশনাল ল, মানে আমাদের দেশের কোনো আইনে নাই কিন্তু আন্তর্জাতিক আইনে যেটা অপরাধ। আচ্ছা, এই চারটা। আর পঞ্চম নাম্বার হলো জেনোসাইড, যেটাকে বলে গণহত্যা। সেটির বিশদ ব্যাখ্যা আছে। সেটা হলো যদি কোনো একটা গোষ্ঠীকে ডিস্ট্রয় করার উদ্দেশ্যে এটা করা হয়, যেমন হিন্দু পপুলেশনকে 71 সালে ডিস্ট্রয় করার একটা উদ্দেশ্য ছিল মর্মে আমরা জানতে পেরেছি। যদি এখন হয় যে বিএনপি অথবা জামাত এটা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, গভর্নমেন্টের যদি উদ্দেশ্য হয়ে থাকে যে আমরা জামাতকে ডিস্ট্রয় করব, তার প্রথম উদ্দেশ্য হিসাবে তো ওনারা কি করলেন, ওনারা তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করলেন, সেকেন্ড তাদের প্রতীক ক্যান্সেল করলেন, থার্ড তাদের লোকজনকে বিভিন্ন মামলা দিয়ে জেলখানায় বললেন, লাস্টলি গিয়ে তাদের দলকেই ব্যান করে দিলেন। আলটিমেটলি এই চারটা জিনিস একসাথে করলে আপনি দেখবেন যে এই রাজনৈতিক দলটাকে ধ্বংস করে দেওয়াই উদ্দেশ্য ছিল।